জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়োসিতা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে মায়ের যে ঘটনাটি শোনাব সেটা একটা বিশ্বাসের ওপরে। বিশ্বাস যদি আমাদের মনের মধ্যে থাকে, সব ভয়কে কিন্তু আমরা জয় করতে পারি এবং জীবনটা কিন্তু অনেক সহজ ও সরল হয়ে যায়। 1347 সাল ভাদ্র মাস, রাধু দিদি জয়রামবাটিতে এসেছেন মা যে ঘরটিতে থাকতেন। কিছুদিন হলো ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে রাধু দিদির শরীরটা একদম ভালো যাচ্ছিল না। তাই রাধু দিদি কলকাতায় নিবেদিতা স্কুলের বাড়িতে এসে উঠলেন। আত্মবোধানন্দজি স্বামী উনি ডাক্তার দেখালেন এবং ডাক্তার সন্দেহ করলেন ওনার টিবি হয়েছে এবং স্বামী আত্মবোধানন্দজি তৎক্ষণাৎ একটা চিঠি লিখে পাঠালেন কাশীতে, যেখানে রামকৃষ্ণ সেবা আশ্রম আছেন এবং মিশন। সেখানে তিনি আত্মপ্রকাশনন্দজিকে চিঠিটা লিখে জানালেন যে রাধু দিদির এরকমভাবে খুব শরীর খারাপ। তৎক্ষণাৎ এবং এটাও জানালেন যে রাধু দিদি ডাক্তার সন্দেহ করছে যে টিবি হয়েছে। একটা চিঠি লিখে জানিয়ে দিলেন এবং আত্মপ্রকাশনন্দজি, যিনি প্রিয় মহারাজ, কাশীতে রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমের কাছেই একটা দোতলা বাড়ির দোতলাটা ভাড়া নিলেন এবং তিনি ভাড়া নেওয়ার পরেই তৎক্ষণাৎ একটা কলকাতায় চিঠি লিখে পাঠিয়ে দিলেন আত্মবোধানন্দজির কাছে, স্বামী আত্মবোধানন্দজির কাছে। এবং স্বামী আত্মবোধানন্দজি আমাকে অনুরোধ করল যে যত তাড়াতাড়ি পারো আমি টিকিটের ব্যবস্থা করছি, তুমি নিবেদিতা স্কুলের একটা সেবিকাকে নিয়ে আর রাধুকে নিয়ে কাশীতে চলে যাও। আমি বলতে এখানে গোপালদা কথাই বলছি। গোপালদা কী করলেন, তাড়াতাড়ি টিকিট হয়ে যেতেই এবং উনি সেবিকা আর রাধুকে নিয়ে কাশীতে গেলেন। কাশীতে যেতেই রাধু দিদিকে এক্স রে করা হলো। এক্স রেতে জানা গেল যে রাধু দিদির ফুসফুসে ভীষণভাবে আক্রান্ত, দুটো ফুসফুসে ভীষণভাবে আক্রান্ত। তো এবং 102 ডিগ্রি করে জ্বর, বাঁচার কোনো আশা নেই। যখন এক্স রে করে জানতে পারলেন, স্বভাবতই সবারই একটু মন খারাপ হলো। আর সেবা শুশ্রূষা যত রকমের প্রয়োজন প্রিয় মহারাজ সব সময় তার সুব্যবস্থা রাখলেন। ইন্টার ক্লাসে গোপাল দাদার টিকিট করাই ছিল, রিটার্ন টিকিটটা। তাই কলকাতায় আসার দিনকে রাধু দিদির ঘরে গেলেন ঠিক বিকাল 4টের সময়।
এবং রাধু দিদিকে জানালেন যে তিনি আজকে কলকাতায় ফিরে যাচ্ছেন, এবং রাধু দিদিকে এটাও বললেন, তুমি চিন্তা করো না, তুমি খুব ভালো হয়ে যাবে, আর তোমার সুব্যবস্থা করেছেন প্রিয়দা, এবং যদি তারপরেও তোমার আরও কিছু লাগে তুমি প্রিয় মহারাজকে জানাবে। রাধু দিদি ক্ষীণ স্বরে কিন্তু একটা ঝাঁঝালো গলায় বললেন, গোপালদা, তোমরা আমাকে জানাচ্ছ না, কিন্তু আমি জানি আমার কি হয়েছে। আমার টিবি হয়েছে। টিবি হলে কেউ কি বাঁচে? তখন গোপালদা বললেন যে এসব কথা তুমি চিন্তা করো না রাধু দিদি, তুমি দেখবে ভালো হয়ে যাবে, আর যত তাড়াতাড়ি পারবো আমি তোমাকে জয়রামবাটিতে নিয়ে যাব। রাধু দিদি হাসলেন আর বললেন, আমি কি জানি না কাশিতে মরলে আমার মুক্তি হবে, তাই এখানে তোমরা এনেছো। কিন্তু মা যে আমার জন্ম অবধি থেকে মায়ের যে আশ্রিত, আমি মা যে আমার দেখনি, তার ঘরটা পর্যন্ত আমাকে জীবন সত্য করে গেছেন, তাহলে মা কি আমার মুক্তির পথ রাখেনি? মা আমার ওপর কৃপা করেছেন বা কৃপা করেন, এটা আমার বিশ্বাস। এবং মুঠো হাতে রাধু দিদি বলছেন যে একটা দীপ্ত কণ্ঠে এবং ঘোষণা করলো, এবং দৃঢ় বিশ্বাস নিয়ে রাধু দিদি বলল, মা আমার সব ব্যবস্থাই করেছেন এবং মুক্তির ব্যবস্থাটাও করেছে। তুমি এতদিন মায়ের সাথে আছো, এটা জানলে না গোপাল দাদা? তখন প্রিয় মহারাজ, আমি আর সেবিকা তিনজনে ওই ঘরে ছিলাম। গোপাল দাদার চোখে জল, মহারাজের চোখে জল, এবং তার ওই কণ্ঠটা আজও আমার কানে ধ্বনিত হয়। কি অপরিসীম বিশ্বাস রাধু দিদির! আমি চলে আসার কিছুদিন পরেই সবাইয়ের অনুরোধে রাধু দিদিকে জয়রামবাটিতে মা যে ঘরটিতে থাকতেন সেখানে নিয়ে আসা হলো। রাধু দিদি 1347 সাল মায়ের পাদপদ্ম চিন্তা করতে করতে ঠিক সকাল 9টায় তিনি শরীর ত্যাগ করলেন। ইংরাজির 1940 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর। সত্যি, এবং আমার মনে হলো ধন্য মা, ধন্য রাধু দিদি। সত্যি মায়ের ওপর যদি আমরা দৃঢ় বিশ্বাস রাখি, তাহলে আমরা সমস্ত ভয়কে জয় করে চলতে পারি। জয় মা।